ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা ফ্রিকশনের উপরে 3টে লেকচার ভিডিও আপলোড করেছি। আজকে ফিরে আসছি অ্যাক্সিলারেশন অফ এ বডি অন এ ইনক্লাইন্ড প্লেন, এই টপিকসটা নিয়ে। আচ্ছা, ইনক্লাইন্ড প্লেন এটা নিশ্চয়ই আর বোঝাতে হবে না, এর আগে আমি বুঝিয়েছি যে কোনো একটা ইনক্লাইন্ড প্লেন হয়তো হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল করে থাকে। তো এটা আমি মনে করলাম সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে থিটা। হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকলো থিটা, এই ইনক্লাইন্ড প্লেন, এটার উপরে মনে করি যে একটা বডি রাখা আছে বা একটা ব্লক মনে করতে পারি আমরা এখানে, যার মাস হচ্ছে এম। তাহলে এই মাস এমটা এখানে এম জি এর ওয়েট যেটা, এই হিসেবে ক্রিয়া করবে। এটা একটা ব্যাপারটা লক্ষ্য করতে না, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু এই যে মাসটা দেয়, এটা কিন্তু এই ইনক্লাইন সারফেসের সাথে যে পারপেন্ডিকুলার তা নয়, কিন্তু ইনক্লাইন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার না, ওয়েটটা ঠিক এর যে সিজি সেখান দিয়ে একদম এইভাবে ক্রিয়া করবে। সেটা হরাইজন্টাল সারফেসের উপরে লম্ব, কিন্তু ইনক্লাইন সারফেসের উপরে না। ইনক্লাইন সারফেসের উপরে যেটা থাকবে পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। এটাকে আমরা এখানে একটু ডটেড লাইন দিয়ে টেনে দিলাম, এক্সপ্লেনেশন করলাম। এটা ছিল তার নর্মাল রিয়াকশন। এর আগের ক্লাস থেকে বুঝিয়েছিলাম যে এইটা যদি থিটা হয়, এটাকে কি বলেছিলাম আমরা? অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ এটা থিটা হলে এইটা আমি কি বলেছিলাম? এটা 90, তাহলে এটা 90 প্লাস থিটা হয়ে গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেলের যে সামেশন সেটা কত? 180। তাহলে 180 থেকে যদি 90 এবং থিটা বাদ দিই, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত থাকে? 90 মাইনাস থিটা। কিন্তু এই যে ইনক্লাইন সারফেস আর এই যে নর্মাল, এই নর্মালটা কিন্তু এর সঙ্গে 90 ডিগ্রি করে আছে। তার মানে আমরা এই টোটালটা বলতে পারি 90। এই টোটাল 90 হতে গেলে কি হতে হবে? এটা 90 মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটুকু এইখান থেকে এইটুকু থিটা হতে হবে। এটা বোঝা গেছে সবার? তাহলে এই থিটাটা এবার এটা এমজি এই সারফেসটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল আছে। তাহলে এর যে আমরা যদি কম্পোনেন্ট করি, যেটা এর সাথে লেগে আছে ঘুরিয়েটা, সেইটা কিন্তু, আর এক্ষেত্রে কিন্তু এটা অতিভুজ, এরকম ভাবে যদি ধরা যায়, তাহলে আমি বলেছিলাম যে এটা এই কম্পোনেন্ট হয়ে যাবে এম জি কস থিটা, আর এর সাথে আরেকটা কম্পোনেন্ট হবে হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হয়ে যাবে এম জি সাইন থিটা। এর আগের ভিডিওগুলোতে এগুলো স্পষ্ট করেছি। তো এইবার বলা হয়েছে অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশন কখন হয়? যখন বডিটা মুভ করে। তার মানে এখানে যে ফ্রিকশন ক্রিয়া করে, আমরা 3টে ফ্রিকশন বলেছি। একটা কি ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটা লিমিটিং ফ্রিকশন, আরেকটা হলো কাইনেটিক ফ্রিকশন। তাহলে এইখানে কোন ফ্রিকশন হবে? এই বডিটা তো অ্যাক্সিলারেশন হবে তখনই যখন বডি মুভ করবে, তাহলে কাইনেটিক ফ্রিকশন হবে। তাহলে এর উল্টো দিকে যে ফ্রিকশনটা ক্রিয়া করছে সেটা হলো কাইনেটিক ফ্রিকশন, এফকে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে আমরা যদি এই ফোর্সগুলোকে আমরা এখন অ্যানালিসিস করি, তাহলে এই যে এন, সেটা কিন্তু এন জি কস থিটার সাথে সমান হয়ে যাবে। এনটা উল্টো দিকে, জি কস থিটা উল্টো দিকে, বিপরীত দিকে, দুজনকে নিউট্রালাইজ করে দিচ্ছে, তবে বডিটা কিন্তু ঠিক যে পজিশন আছে সেই পজিশনে থাকছে, মুভ করতে পারে, কিন্তু এদের এই যে এর যে রিয়াকশন উপরের দিকে আর এই যে এর রিয়াকশন নিচের দিকে, এই দুজন কিন্তু সমানভাবে থাকছে।
সেজন্য বডিটা কিন্তু কোনো লাফালাফি করছে না, স্থির আছে, স্থির থেকে মুভ করছে। আচ্ছা, এবার হচ্ছে যে এইটা মুভ করছে নিচের দিকে, তাহলে কোনটা বেশি? তাহলে কোনটা বেশি? কোনটা বেশি মুভ করছে? mg sin থিটা বেশি না fk বেশি? mg sin থিটা গ্রেটার দ্যান fk। তাহলে এখানে f নেট ফোর্স অর্থাৎ যে রেজাল্টেন্ট ফোর্স আমরা বলতে পারি বা f নেট বলতে পারি, সেটা হলো mg sin থিটা মাইনাস fk। এইটা কার সাথে সমান হয়ে যাবে? অ্যাকর্ডিং টু নিউটনস ল, দিস ফোর্স ইজ ইকুয়াল টু ma, কারণ আমরা জানি যে f ইজ ইকুয়াল টু ma নিউটনস ল। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু নিউটনস ল we can write that f net is equal to ma। তাহলে f net আমরা পেলাম mg sin theta minus fk is equal to ma। আর fk টা কি? এর আগে আমি বলেছিলাম যে এটা কাইনেটিক ফ্রিকশন, সেটা প্রপোর্শনাল টু দ্য নরমাল রিঅ্যাকশন। আবার লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রেও কিন্তু এই ফর্মুলাটা হয়। তাহলে fk is equal to mu k, এটা কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন n, mu k ইনটু n। তাহলে এইখানে আমরা fk এর জায়গায় এটা বসাতে পারি, এটা যে mg sin থিটা মাইনাস fk এর জায়গায় mu k n is equal to n into a। আচ্ছা, n এর ভ্যালুটা কি? mg cos থিটা, এটা কিন্তু পুট করে দেব। তাহলে mg sin থিটা মাইনাস mu k mg cos থিটা is equal to n a। এবার আমরা এখান থেকে যদি n কমন নি, mg কমন হয়ে যাবে, mg কমন হয়ে গেল, তাহলে কত থাকলো? sin থিটা। আচ্ছা, g কমন না আনলেও চলবে, কারণ এখানে m কাটবো আমরা, তাহলে g কে রেখে দিলাম, g sin থিটা মাইনাস মাইনাস mu k g cos theta is equal to n a। m আর n ক্যান্সেল, তাহলে অ্যাক্সিলারেশন a is equal to আমরা লিখতে পারি g sin theta minus mu k g cos theta। তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা, এখানে g sin theta এর সঙ্গে mu k g cos theta টা মাইনাস হচ্ছে। এই মাইনাসটা হচ্ছে এই ভ্যালুটা ততই বেশি হবে যত সারফেসটা রাফ হবে। রাফ সারফেস হলে মিউ কে ভ্যালু বেড়ে যাবে, সেজন্য এই সারফেসের উপর ডিপেন্ড করছে এর ভ্যালুটা। তো যতটা হবে ততটা পরিমাণ এখান থেকে মাইনাস হয়ে যাবে অ্যাক্সিলারেশন। তাহলে যদি মনে কর যদি সারফেসটা স্মুথ হয়, সারফেসটা যদি স্মুথ হয় একদম, সেখানে কোনো ফ্রিকশন নেই, তাহলে সেখানে কিন্তু মিউকের ভ্যালু পেয়ে যাবে। তাহলে ফর ফ্রিকশনলেস সারফেস, ফর frictionless surface আমরা কি লিখতে পারি যে mu k is 0। তাহলে যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশন হবে a is equal to g sin theta। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম যে একটা নততল বরাবর যদি কোনো একটা বডি এরকম ভাবে করতে থাকে, তাহলে সে তার যে অ্যাক্সিলারেশন, কারণ এখানে অ্যাক্সিলারেশন হবে যত এরকম কাছাকাছি চলে আসবে ভূপৃষ্ঠে, তত এখান থেকে বাড়তে থাকবে, সেই জন্য ওর একটা অ্যাক্সিলারেশন থাকবে। এবং এখানে আমরা ফোর্সগুলোকে রিজলভ করে আমরা পেয়ে গেছি যে a is equal to
জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। কিন্তু যদি ফিকশনলেস সারফেস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা a ইজ ইকুয়াল টু জি সাইন। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব।